আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। স্যার, সকালে বেরিয়েছি সেই 8টা বাজে, এখন 8টা বাজে, বাসায় যাই না এখনো, তাই শরীরে বলতে ক্লান্ত আর কি। যাই হোক, আমি এখানে আসি 2022 সালের মে মাসে। আমার বাসা সাভার, এখান থেকে 35 কিলোমিটার বা 40 কিলোমিটার হবে। তো আমি যখন নাকি অনার্স শেষ করি, তখন আহ, আমার এক ফ্রেন্ডের মাধ্যমেই জানতে পারি যে এখানে এরকম কোচিং আছে। আমরা এতটা কাছে থাকা সত্ত্বেও কিন্তু মানে এই ধরনের লাইন সম্পর্কে ধারণা ছিল না, একদমই ধারণা ছিল না। তো সেক্ষেত্রে যখন নাকি কোনো একটা মাধ্যম, মানে আমার একটা ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আর কি, ওর মাধ্যমে জানতে পারলাম যে এখানে এরকম কোচিং আছে। তো কোচিং, তারপর আমি যখন সত্যি কথা বলি, আমি যখন অনার্সের শেষ পরীক্ষাটা দেই, আমার মানে আমি ইকোনমিক্স নিয়ে পড়ছি। আমার লাইফে ওই সাবজেক্টটা অনেক প্যারা দিয়েছে আমার কাছে, যেটা মনে হয়েছে। তো ভাবছিলাম যে আর পড়ার কাছে যাবো না। আমার কিন্তু লক্ষ্য ছিল না যে আমি এই সেক্টরে আসবো। তো যখন নাকি পরীক্ষা শেষ করলাম, তখন আমি বইগুলো রেখে আমার বন্ধুদের বললাম আমি আর পড়ার মধ্যে যাবো না, মানে এই পড়া শেষ। কিন্তু সর্বশেষ যে আমি যে পড়ার সাগরে এসে ডুববো, এটা আসলে আমার জানা ছিল না। কারণ যখন নাকি আমি ঢাকায় আসি, যখন এখানে এসে দেখি যে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত পড়াশোনা করে মানুষ, আমি এটা মানে আমার জন্য ভীষণ কঠিন মনে হচ্ছিল তখন, যে এটা কি আমার দ্বারা সম্ভব কিনা। কারণ একাডেমিক লাইফে এতটা পড়ালেখা করি নাই। তো এখানে এসে যখন দেখলাম যে এত পড়ালেখা, তো এটা কি নিতে পারবো কিনা। তো বাড়ির কাছে ছিল, যে কোনো সময় যাওয়া আসা যায়। প্রথম 15 দিন আমি বাসা থেকে এখানে আসা যাওয়া করছি। তো পরে যখন থেকে দেখলাম যে জার্নি করে মানে ভালো সময় দেওয়া যায় না, তারপর আমি এখানে জুন মাসের 1 তারিখে, মানে 15 দিন বাসা থেকে আসার পর এখানে স্টে করলাম। তো প্রথমে কোচিং এক ভাই ছিল, তার মেসে উঠলাম। আমি কিন্তু এর আগে এখানে আরেকবার দাঁড়াইছিলাম। আমার প্রথম চাকরি গণপূর্ত অধিদপ্তর, ওইটা আমার প্রথম চাকরি ছিল জীবনের। তারপর সেখানে জয়েন্ট হয় নাই। জয়েন করতে 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 মাঝখানে আবার রানিং, মানে কোচিং ছাড়ি নাই, কারণ জয়েন হয়নি। আর আমি সাতলিপি শিখছিলাম, তো যে কারণে সাতলিপি চাকরি না হওয়ার কারণে আমার চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আরেকটা চাকরি হলো, এটা হলো কৃষি বিপণন অধিদপ্তরে। তো সেখানে চাকরি, দ্বিতীয় চাকরি সেটা। তো সে চাকরিটা হওয়ার পরও তখন ট্যাক্স করাঞ্চলের পরীক্ষার সার্কুলার ছিল 10টা। তো ইচ্ছা ছিল যে করাঞ্চলের চাকরি নিব, ঢাকায় থাকতে পারবো এই জন্য, যেহেতু আমার নিজেরা ঢাকা। তো সেই জন্য আমি তখন কৃষি বিপণন অধিদপ্তরে জয়েন করি নাই। কারণ আমার হাতে একটা অপশন ছিল যে আমার গণপূর্ততে চাকরি আছে, সেখানে যখন দিবে, যদি এখানে না হয় সেখানে করতে পারবো। তো সে ভাবতে ভাবতে ঈদের পরে পরাঞ্চলের পরীক্ষা শুরু হলো। তো ওই দিন বৃহস্পতিবার ছিল, আমি তখন বেড়াইতে গেছিলাম। তো ভাবতেছিলাম যে 1 সপ্তাহ ধরে ঈদের গ্যাপ পড়ি না, তো পরীক্ষা এটা দেবো না, এরপরে তার 9টা আছে, ইনশাল্লাহ একটা হবে। তো যখন নাকি ওই রাতে পরে না, ভাবলাম যে বিকেল করে তো রওনা দিয়ে চলে আসলাম ঢাকায়। তো পরের দিন পরীক্ষা। তো পরের দিন সকালে পরীক্ষা দিলাম। পরীক্ষাটা অনেক কঠিন ছিল, মানে করঞ্চলের পরীক্ষা 10টা, হয়তো অনেকে দিছে, এখানে হয় নাই বা হয়েছে। তো এই 10টা পরীক্ষার মধ্যে থেকেও সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল আমার কাছে এটা। পরীক্ষা আমি 8টা দিয়েছিলাম, 2টা পরীক্ষা শুধু দেই নাই। তো এই পরীক্ষাটা দিয়ে আসার পর রাতে দেখি যে রেজাল্ট আসছে। রেজাল্ট আসার পর পরের দিনে ভাইবা, মানে পরের দিনে ভাইবা, ডেট বেশি, করঞ্চল পরীক্ষা বেশি সময় নেয় না, 7 দিনের মধ্যে পরীক্ষার রেজাল্ট সবকিছু কমপ্লিট হয়ে যায়। তো পরের দিনই ভাইবা দিতে গেলাম, আল্লাহর মতো ভাইবাতেও টিকছে। তো প্র্যাকটিক্যাল দিতে গেলাম, প্র্যাকটিক্যালে টিকছে। তো প্র্যাকটিক্যালে 2 দিন পরে ভাইবা। তো ভাইবা দেওয়ার পর রাতে রাত 12টা বাজে, তখন আমি মানে বাসার ছাদে বসেছিলাম। তো ছাদ থেকে যখন রুমে গেলাম, আমার এক পরিচিত ভাই, আমার সাথে তারও চাকরি হয়েছিল, সে আইসা দেখে 10টা ফোন। তো আমি ভাবলাম কেন, পরে ফোন দিলাম। তো সে যখন জানালো যে এরকম চাকরি হয়েছে, পরে আপনারও হয়েছে, পরে আমি জানতে পারলাম। তো সাথে সাথে স্যারকে জানালাম। তো এটা হলো করঞ্চল 22-এ। তো আমি মূলত এখানে থাকি, আগারগাঁওতে থাকি, এই জন্য পল্টন, মানে এই পাশটা খুব কাছে, যে কারণে করঞ্চল 17 পরে আবার চাকরি হয়। ওটা হলো 15 জুলাই, মানে বেশি না, 5 দিন পরে আবার একটা রেজাল্ট আসে। তারপর 16 পরীক্ষা দিয়েছিলাম, 25 পরীক্ষা দিয়েছিলাম। তো সেখানে পরীক্ষা দিয়েছি ঠিকই, ভাইবা প্র্যাকটিক্যাল দিয়েছি। প্র্যাকটিক্যাল লাস্টের দিকে একটা নেশা হয়ে গেছিল, কারণ এই কোচিং এ থেকে টাইপের পিছনে আর সার্টিফিকেট পিছনে যতটুকু সময় ব্যয় করছি, এই সময়টুকু ব্যয় করার পর আসলে ওই প্র্যাকটিক্যাল দেওয়ার লাস্টে যে একটা আনন্দ পেতাম বা ভালো লাগতো, এটা আসলে নেশার মতো হয়ে গেছিল।
তো এই জন্য ভাইবা না দিলেও প্র্যাকটিক্যাল দিতে চাইতাম আমি। তো প্র্যাকটিক্যাল লাস্টে 16, করাঞ্চল 16 এবং করাঞ্চল 25 দিছি। তো একই পদে যেহেতু চাকরি দুইটাই হয়েছে আমার করাঞ্চলে, এই জন্য আর পরে দুইটা ভাইবা দেই নাই, কারণ আমরা যেন রিজিক মেরে লাভ নেই। যাই হোক, সর্বসাকুল্য বললো বা কথা হলো, এইখানে আসার পর আসলে প্রথমে যে পরিচয় ছিল, আজকে হয়তো বা পরিচয়টা একটা আইডেন্টিফিকেশন হয়েছে আমার। এই জন্য এই কোচিং এবং ষষ্ঠের উপর আসলে আমি শুকরিয়া আদায় করি, কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনি যতই না পরিশ্রম সৌভাগ্যের চাবি কেটে, এটা প্রত্যেকে জানি। এখানে যে পরিশ্রম করবে সে সফল হবে, এটা সত্যি কথা, এটা জেনে রাখুন এবং মাথায় রাখুন। তবে এই রাস্তায় কিন্তু ঢুকে গেলে বের হওয়াটা খুব কঠিন। মানে যদি ঢুকে যায়, যখন নাকি আমি 8 মাস 10 মাস 1 বছর ব্যয় করে ফেলবো, তখন আপনার ভিতরে যে প্রস্তুতিটা চলে আসবে, তখন আপনি না চাইবেন পিছনে যেতে, কোনো কিছু ভালো লাগবে না, তখন চাইবেন না যেভাবে হোক আমি এখানেই থাকি, স্টে করতেই হবে, কারণ এখানেই আপনি হয়তো বা কিছু পাবেন, এই আশাটা আপনার মনে একদম ঢুকে যাবে। আমার যখন 2টা চাকরি হয়, তারপর আমি 2টা ভাবে দেই নাই, এবং 2টা আরো 2টা হয়। পরীক্ষা দিয়ে এসে বলছে যে স্যার এটাও ইনশাআল্লাহ হবে, স্যারের সাথে আমি বলছি স্যার এটাও হবে স্যার আশা করি। আর এই কনফিডেন্সটা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন নিজের অবস্থানটা তৈরি করতে পারবেন। আর অবস্থান তৈরি করার জন্য পরিশ্রম করে যান। মনের মধ্যে অনেক রকমের চিন্তা থাকবে, হতাশা, ফিনান্সিয়াল প্রবলেম, এগুলো আসলে জীবনের অংশ, হতাশার অংশ। এই জন্য কেউ মন দুর্বল করবেন না, সবাই চেষ্টা করবেন যেন ভালো করে এইখানেই নিজেকে গড়ে তুলতে। এতটুকুই, ঠিক আছে? আর বেশি দীর্ঘায়িত করবো না, অনেক কথাই হয়েছে। আর ধন্যবাদ সবাইকে এতটুকু সময় দেওয়ার জন্য। এখান থেকে কথা নিয়ে হয়তোবা নিজেকে কোনো উপকার হয়তোবা আসবে, আর এখানে লেগে থাকবেন। আর স্যার আমি প্রথম স্যারদের সাথে কথা বলতাম না, মানে খুব কম কথা বলতাম। তো স্যারদের সাথে কথা না বলা লস, কারণ কি আপনি এখানে মনে করবেন যে না এই অঙ্কটা একটা ম্যাথ নিয়ে বলি, হাফিজ স্যারের ম্যাথ নিয়ে, যে ম্যাথটা করবো, থাক পারি না, সমস্যা নেই, আমি সলভ করে নেবো কারোর মাধ্যমে। হাফিজ স্যার ওখানে বসে থেকে আমি আমার চোখে দেখা 100 মানুষের দেখছি, স্যার কখনো বিরক্ত ফিল করে নাই। এবং একটা স্টুডেন্টসে ভর্তি হইতে আমাদের অফিসটা এখনো ছোট, হয়তো ভবিষ্যতে ওইখানে ভালো হবে আশা করি। তো এইখানে ছোট একটা স্টুডেন্টসে ভর্তি হতে, কিন্তু তার একটা রুম থেকে একটা ছাত্র একটা বই নিয়ে গেছে, স্যার এই ম্যাথটা আমার একটু সলিউশন করে দেন। তো স্যার অন্য জায়গায় কি হয়তো বা কিছু করবে কি, যে স্টুডেন্টসে তাকে হয়তো আপনাকে একটু পড়ে আসেন, যেহেতু আমি এই কোচিং এর জন্য একটু পড়ে আসতে পারবো। স্যার দেখছে যে ওই নতুন স্টুডেন্টকে ভর্তি করানো ছাড়াও আমার মানে কোচিং এর স্টুডেন্টকে যে নাকি রানিং আছে, তার আগে ম্যাথটা সলভ করে দেয়, তারপর তাকে সময় দিচ্ছে। তো এই ধরনের মানুষ হয়তো কোথাও পাবেন না। এই কোচিং এর ব্যাপারে সবাই বলছে, আমার নতুন করে বলার কিছু নেই। এই কোচিং এই যে সারা জীবনই মনে হৃদয়ে লেখা থাকবে। এই স্যার 2 মাস আমি কোচিং আসি না, 2 মাস পরে আজকে আসলাম। তো 2 মাস পরে কালকে স্যার আমার বলতেছে তুমি কোচিং ভুলে গেছো। আমি স্যার কোচিং কখনোই ভুলতে পারবো না, হয়তো বা স্যার ফিনান্সিয়াল ফ্যামিলির সমস্যার কারণে একটু আসতে পারেনি। তো যাই হোক, কোচিং এ থাকেন, 1 বছর গেলে কোচিং এর প্রতি যে মায়াটা কাজ করবে, আপনারা দেখবেন যে চাকরি পাওয়ার পর এই কোচিং এবং সবকিছু মনের মধ্যে লেগে থাকবে। যাই হোক, আমার কথা এখানে শেষ করতে, আর দীর্ঘায়িত না করে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।